আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। খন্দকার দিকের পেজ ভিত্তিক ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা খুবই সহজ এবং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সো আজকে আমরা বাংলাদেশের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের কাছে যাদের কাছে বই আছে আপনারা হচ্ছে বইটা নিবেন। বইটা নিয়ে হচ্ছে সেম পেজটা হচ্ছে আপনার সামনে রাখবেন। সেম যে হচ্ছে পেজ সেম যে পেজ আছে এই পেজটা হচ্ছে আপনি সাথে রাখবেন। আমরা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে কিছু বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আমাদের যে আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করব। চলেন, সো সবাই বইটা সামনে নিবেন। প্রথমেই যদি আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে আপনার প্রত্যেকটা সংগ্রামে, প্রত্যেকটা আন্দোলনে এবং বাংলাদেশের প্রত্যেকটা সংকটময় মুহূর্তে অগ্রণী ভূমিকা পালন করেছে। সো বিশ্ববিদ্যালয়ের যে মূল হিস্ট্রিটা আছে এই হিস্ট্রিটা হচ্ছে আমরা জাস্ট একবার এখান থেকে রিডিং করব। এরপর এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে এই তথ্যগুলো হচ্ছে আমরা দেখব। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিলেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। লীলা নাগ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। লীলা নাগ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কোন বিভাগে পড়াশোনা করেছেন। তিনি আসলে ইংরেজি বিভাগের স্টুডেন্ট ছিলেন। প্রথম ছাত্রী আর প্রথম মুসলিম ছাত্রী কিন্তু একজন না। প্রথম মুসলিম ছাত্রী ছিলেন হচ্ছে ফজিলাতুন নেসা জোহা, তিনি হচ্ছে গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন। নবাব সলিমুল্লাহ, তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিদানকারী ছিলেন, অগ্রণী ভূমিকা পালন করে আর কি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হচ্ছে ঢাকা রমনাতে আর কি। স্লোগান হচ্ছে শিক্ষায় আলো। তো এখানে প্রশ্ন করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান কি। শিক্ষায় আলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান। বর্তমান লোগোর ডিজাইনারকে সমরজিৎ রায়। তো আপনাদেরকে একদম মানে সহজ করে বলে দেই, আপনারা অবশ্যই অবশ্যই বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশ্ন একটা পাওয়ার সম্ভাবনা থাকে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড প্রশ্ন, জাহাঙ্গীরনগরের আগে জাহাঙ্গীরনগর রিলেটেড, রাজশাহীর আগে রাজশাহী রিলেটেড যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো আপনারা একটু হচ্ছে দেখে নিবেন আর কি। সো এরপর যদি হচ্ছে আমরা দেখি এই যে বর্তমান যে লোগো আছে এর ডিজাইনার হচ্ছে সমরিত রায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1 জুলাই 1921। এর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিবস হিসেবে পালন করা হয় হচ্ছে 1 জুলাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয় গঠনে অগ্রণী ভূমিকা পালন করে হচ্ছে নাথান কমিশন। এই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে পারে নাথান কমিশন গঠন করা হয় কত সালে? 2012 সালে নাথান কমিশন গঠিত হয়। এই কমিশনের সদস্য ছিল মাত্র 13 জন। নাথান কমিশনের সদস্য ছিল মাত্র 13 জন। সো এখানে বাকি যে তথ্যগুলো আছে এগুলা হচ্ছে যে আমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে রিডিং করব। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলা এই তথ্যগুলা পড়লে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনো প্রশ্ন আসে এর বাইরে আসলে আসবে না। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে আপনার প্রশ্নগুলা করবে আর কি, মানে এর বাইরে আসবে না। তবে আপনারা সেকেন্ড টাইমার যারা আছেন তাদের এই তথ্যগুলো পড়তে হবে না। আপনারা শুধু দুই একটা ভাস্কর্য পড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত যে ভাস্কর্যগুলো আছে এই ভাস্কর্যগুলো আপনারা জাস্ট দেখবেন। এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কৃতি ছাত্র যারা আছে। তো এই যে কৃতি ছাত্র যারা আছে তাদের বিশেষত্বটা কি? যেমন আমরা যদি দেখি ফজলুর রহমান খান, তিনি হচ্ছে যে সংক্ষেপে এফআর খান নামে পরিচিত, তিনি একজন প্রকৌশলী এবং স্থপতি। আপনাকে প্রশ্নটা করতে পারে যে নিচের কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ঢাকা ভার্সিটি এই প্রশ্নটা করবে, অন্য কোনো বিশ্ববিদ্যালয় এই প্রশ্ন করবে না। বুদ্ধদেব বসু, আপনাকে বলতে পারে বিশিষ্ট কবি বা প্রাবন্ধিক বা সাহিত্যিক বুদ্ধদেব বসু কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? তখন আনসারটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি আপনাকে এই প্রশ্নটা করলে করবে, অন্যান্য ইউনিভার্সিটির জন্য এই প্রশ্নটা লাগবে না। বিখ্যাত শিক্ষক থেকে শুরু করে এই সব কিছু আর কি। এরপর বিভিন্ন হলগুলো যে আছে না, কোন হল কবে প্রতিষ্ঠিত হয়েছে সালগুলা পড়বেন না, সালগুলা পড়তে হবে না। শুধুমাত্র নাথান কমিশন কবে গঠিত হয়েছিল, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়, এই দুইটা সাল বাদে আর একটা সালও পড়বেন না। এত সাল আসলে মনে রাখা সম্ভব না। তো আমরা দেখি যদি এখান থেকে প্রশ্নগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে কবি নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে? উপরের বেসিকে রয়েছে তথ্যগুলো। 1974 সালে আমাদের যে হচ্ছে জাতীয় কবি আছে কাজী নজরুল ইসলাম, তাকে হচ্ছে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষের প্রথম গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয়
2022 সালে। এটা লাগবে না, এটা আগের জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রতিষ্ঠাকালীন 3টা অনুষদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টা অনুষদ নিয়ে যাত্রা শুরু করে, কলা, বিজ্ঞান এবং আইন অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। তো আপনারা যদি আইন অনুষদে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়, তার মানে আপনি দেখেন শতবর্ষের প্রাচীন একটা অনুষদে পড়তেছেন। কলা অনুষদে পড়লেও সেম জিনিসটাই ঘটতেছে। তাই ঢাকা ইউনিভার্সিটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খুবই সিরিয়াসলি প্রিপারেশন নিবেন। ঐতিহ্যের অংশ হতে চাইলেও আপনি হচ্ছে যে এই কাজটা করবেন আর কি। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বাকি যে তথ্যগুলো আছে, মানে এইগুলাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে এসেছে। সো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যদি বেসিক তথ্যের দিকে তাকাই, ওইখানে অনেক তথ্য আছে। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি না, আপনাদের সকলকে বলতেছি, মানে খন্দকার জিকের যে কোনো একটা টপিক যখন আপনি পড়বেন, আপনাকে একদম সিম্পলি যদি বলি, ধরেন এই বইটা নিলেন, বইটা নেওয়ার পরে আমরা একটা টপিক পাচ্ছি। এখানে ধরেন আপনারা হচ্ছে আহ ধরেন আপনারা সংবিধান টপিকটাই নিছেন, এখানে বেসিক তথ্য অনেক দেয়া আছে। বা আমরা যেটা পড়তেছি আজকের আমাদের পেজ কত নম্বর পেজে আছে আমরা যদি একটু দেখি, আপনার 418। সো আপনি 418 পেজটা বের করেন আপনারা সবাই, যাদের কাছে বই আছে আর কি। এই 418 পেজে গিয়ে দেখেন আপনার অনেক বেসিক তথ্য দেয়া আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে। 3 পেজের মতো তথ্য দেয়া আছে। আপনার প্রথম কাজটা কি হবে, আপনার জাস্ট এমসিকিউ গুলো সলভ করাটা হবে প্রথম কাজ। এমসিকিউ আগে বেসিক না পড়ে আগে এমসিকিউ দেখে নিবেন। এমসিকিউ দেখলে আপনি আসলে বুঝবেন যে প্রশ্নগুলা করে কোথা থেকে। এরপর এই প্রশ্ন মার্ক করে করে এই বেসিক তথ্যগুলো পড়বেন। আর আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো তো আলাদা করে বলে দিয়েছি, এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। সো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোতে একটু বেশি ফোকাস দিবেন আর কি। সো এইভাবে আর কি মূলত হচ্ছে পড়বেন। এরপর যদি আমরা দেখি আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথমে যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। এই নাম নিয়ে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আসলে হচ্ছে যে স্বাধীনতার পরে এটির নামকরণ, মুসলিম নামটা কেটে দেওয়া হয়, নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় দিবস হচ্ছে 12 জানুয়ারি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনার হচ্ছে যে প্রতিষ্ঠিত হয় 1970 সালে, কিন্তু কার্যক্রম শুরু করে 1972 সালে, স্বাধীনতার পরে কার্যক্রম শুরু করে। সো 1971 সালে 12 জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করেন হচ্ছে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর। তিনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করেন। সো এই জাস্ট কবে বিশ্ববিদ্যালয়টি হচ্ছে যে যাত্রা শুরু করে আর কবে হচ্ছে উদ্বোধন করা হয়, এই দুইটা বিষয় জানবো আর কি। বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্থাপত্য ভাস্কর্যটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের সবচেয়ে উঁচু শহীদ মিনারটি অবস্থিত। আপনাকে বলতে পারে দেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার কোথায় অবস্থিত? এই তো জাহাঙ্গীরনগরের এই যে শহীদ মিনারটা দেখতেছেন, আইকনিক শহীদ মিনার, 3টা স্তম্ভ বিশিষ্ট, এটা হচ্ছে দেশের সবচেয়ে উচ্চতার দিক থেকে সবচেয়ে উঁচু শহীদ মিনার আর কি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটার স্থপতি হচ্ছে রবিউল হোসাইন, খুবই গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের স্থপতিকে রবিউল হোসাইন। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ভাস্কর্য রয়েছে, ওই ভাস্কর্যের স্থপতিকে, ওই ভাস্কর্যের যদি কোনো বৈশিষ্ট্য বা বিশেষত্ব থাকে, এই বিশেষত্বটা, যেমন আমরা যদি রাজশাহী ইউনিভার্সিটির দিকে দেখি, সাবাস বাংলাদেশ নামে একটা ভাস্কর্য আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেটা স্থপতি হচ্ছে নিতুন কুণ্ডু। তো এটার বিশেষত্বটা হচ্ছে এখানে একটা কোটেশন লেখা আছে। এই কোটেশনটা দিয়ে আপনাকে বলতে পারে এই কোটেশনটা কার। আপনার সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত উক্তি লেখা আছে এই সাবাস বাংলাদেশ ভাস্কর্যে, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক থাকিয়ে রয়, জ্বলে পড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। তো আপনাকে বলতে পারে এই কোটেশনটা আসলে কার, এই উক্তিটা কার, সুকান্ত ভট্টাচার্যের। এটা কোথায় লেখা আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবাস বাংলাদেশ ভাস্কর্যে লেখা আছে। এন্ড এই ভাস্কর্যটার উদ্বোধন করেন হচ্ছে শহীদ জননী জাহানারা ইমাম। সো এরপর শহীদ মিনার রিলেটেড হচ্ছে যে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলা দেখলাম আর কি। এরপর এই যে তাৎপর্য বা বাকি তথ্যগুলা, এগুলা জাস্ট জাহাঙ্গীরনগর পরীক্ষা দেওয়ার আগে আপনারা একবার দেখে যাবেন, কেননা ভার্সিটি ভিত্তিক প্রশ্ন আসতে পারে। পরবর্তী আরো একটা গুরুত্বপূর্ণ ভাস্কর্য হচ্ছে সংসপ্তক, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য। সংসপ্তক কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগরে অবস্থিত। এটা স্থপতি হচ্ছে হামিদুজ্জামান খান। সংসপ্তকের স্থপতিকে, এই প্রশ্নটা আসে। হামিদুজ্জামান খান হচ্ছে সংসপ্তকের স্থপতি। সো সংসপ্তকের স্থপতিকে হামিদুজ্জামান খান হচ্ছে সংসপ্তকের স্থপতি।
সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে যে ভাস্কর্য আছে সংসপ্তক, এটার স্থপতিকে হামিদুজ্জামান খান হচ্ছে সংসপ্তকের স্থপতি। সো আমরা যদি দেখি আমার ঠিক ডান পাশে এই সংসপ্তক জিনিসটা আপনারা দেখতেছেন, মানে ভাস্কর্যটা, এটার একটা যোদ্ধা, তার হচ্ছে যে এক পা নাই, এক হাত নাই। সো তিনি আসলে যুদ্ধের প্রতিকূল পরিস্থিতিতে তার একটা হাত হারিয়েছেন এবং একটা পা হারিয়েছেন, তারপরেও সে তার রাইফেলটাকে উঁচু করে ধরে আছেন আর কি। সো এটা আসলে একটা অনুপ্রেরণামূলক ভাস্কর্য, যে আপনার পার্সোনাল জীবনের সাথে আপনি রিলেট করতে পারেন। আপনি জীবনে যে অবস্থাতেই যান না কেন, যে পরিস্থিতিতেই পড়েন না কেন, আপনাকে হার মানা যাবে না, আপনাকে শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। সো অন্তত সংসপ্তক থেকে আমরা এই মেসেজটাই পাই, মানে আপনার জীবনে যে পরিস্থিতিতেই থাকেন না কেন, আপনি যত টাফ টাইমই হোক না কেন, আপনাকে আসলে শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি, এই তো সংসপ্তকের পরে ওমর একুশে, এই ওমর একুশে ভাস্কর্যটিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ওমর একুশে ভাস্কর্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ভাষা আন্দোলনের স্মৃতিমূলক ভাস্কর্যগুলোর মধ্যে একটা হচ্ছে ওমর একুশে। এটা স্থপতি হচ্ছে জাহানারা পারভীন। স্থপতিটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আমরা যদি হচ্ছে দেখি ওমর একুশের পরে অদম্য 24, যেটা কিনা সম্প্রতি নির্মিত একটা ভাস্কর্য, এর কারণে এটা গুরুত্বপূর্ণ। সো 2024 সালে গণ অভ্যুত্থানের স্মরণে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে অদম্য 24। এটি বিশ্ববিদ্যালয়ে নির্মাণ প্রকল্পের প্রধান ডক্টর সুরাত আলী খানের তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে। সো নৃবিজ্ঞান বিভাগ, ব্যবসায় প্রশাসন। আচ্ছা, এই যে অদম্য 24, এটা বলতে পারে যে অদম্য 24 ভাস্কর্যটি কোথায় অবস্থিত। অদম্য 24 ভাস্কর্যটি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এইটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি বাংলাদেশে চালকিত প্রথম নৃবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন বিভাগ এবং প্রত্নতত্ত্ব বিভাগ, এই তিনটা বিভাগ কিন্তু বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম কার্যক্রম শুরু করে। তাহলে নৃবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন আর প্রত্নতত্ত্ব, এই তিনটা বিভাগের কার্যক্রমটা প্রথম শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নৃবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন আর প্রত্নতত্ত্ব, এই তিনটা বিভাগেরই কার্যক্রম শুরু করে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপর আমরা যদি হচ্ছে দেখি নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ের, বাংলাদেশে নাটক নাট্যতত্ত্বের প্রবর্তককে সেলিম আল দীন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত মঞ্চ আছে, যার নাম হচ্ছে সেলিম আল দীন মুক্ত মঞ্চ। তো আপনাকে বলতে পারে এখান থেকে অ্যাডিশনালি, সেলিম আল দীন মুক্ত মঞ্চটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। সেলিম আল দীন মুক্ত মঞ্চ কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস কোনটা? 12 জানুয়ারি। একটু আগে আমরা পড়ে আসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1970 সালে, কিন্তু কার্যক্রম শুরু করে কিন্তু স্বাধীনতার পরে, 1972 সালে। এবার যদি আমরা দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়, মতিহারের সবুজ চত্বরে অবস্থিত একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা প্রাচ্যের ক্যামব্রিজ নামে চিনে থাকি, প্যারিস রোড অধ্যুষিত বিশ্ববিদ্যালয় নামে চিনে থাকি, বা প্যারিস রোড নাম বললে যে বিশ্ববিদ্যালয়টির কথা মনে পড়ে। টুকিটাকি চত্বর, ইবলিশ চত্বর নামে সিগনেচার প্লেস রয়েছে যে বিশ্ববিদ্যালয়ে। আইন বিভাগের জন্য সমৃদ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনকে মানে অনেক রিনাউন্ড এবং রিচ একটা ডিপার্টমেন্ট হিসেবে কনসিডার করা হয়। অন্যান্য বিভাগগুলো যথেষ্ট সমৃদ্ধ এবং ভালো আর কি। সো সেই বিশ্ববিদ্যালয় থেকে আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। আর অ্যাডিশনালি আরেকটা তথ্য দিয়ে রাখি, আপনার ভর্তি যুদ্ধে চান্স পাওয়া অন্যতম বা সবচেয়ে সহজ বলা চলে, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কেন সহজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া? প্রশ্ন প্যাটার্ন রিড করা যায়, নেগেটিভ মার্কিং তুলনামূলক কম আর কি। বিউপিতে যেমন 50, এখানে 50 না। তারপর হচ্ছে যে উদ্ভট টাইপের প্রশ্ন হয় না, একটা প্যাটার্ন অনুসরণ করেই প্রশ্নগুলো করে। তারপর হচ্ছে রিটেন নাই। আর ধারণা করা হচ্ছে এবছর কোনো সিলেকশন থাকবে না। সিলেকশন না থেকে যদি জিপিএ তে মার্কসটা বাদ দিয়ে দেয়, এবছর ভর্তি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সো এন্ড আমি নিজেও আমার জীবনের প্রথম যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর কি। ওকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা যদি হচ্ছে আমরা দেখি, এটা হচ্ছে যে একবার জাস্ট রিডিং দেখে নিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা। সাবাস বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনাকে প্রশ্ন করবে, সাবাস বাংলাদেশ ভাস্কর্য কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটার ভাস্করকে নিতুন কুণ্ড, সাবাস বাংলাদেশ ভাস্কর্যের ভাস্কর। এবার যদি আমরা দেখি শহীদ মিনার কমপ্লেক্স, শহীদ মিনার কমপ্লেক্স এটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে আর কি। শহীদ মিনার কমপ্লেক্সটা
সাবাস বাংলাদেশ ভাস্কর্যে একটা উক্তি আছে, সেই উক্তিটা যেন কি, কোটেশনটা, সাবাস বাংলাদেশ ভাস্কর্যের যে উক্তি বা কোটেশনটা আছে, এটা হচ্ছে সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। ওকে, এরপর যদি আমরা দেখি, এরপর হচ্ছে যে আপনার স্ফুলিঙ্গ, এই স্ফুলিঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। 69-এর গণ অভ্যুত্থানে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং রসায়ন বিভাগের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা। সো তিনি আসলে ছাত্রদের সামনে ঢাল হয়ে দাঁড়ান, এবং তার ইটা ছিল এরকম যে আমার স্টুডেন্টদেরকে কিছু করার আগে তোমার আগে আমাকে কিছু করে যেতে হবে। সো তার মতো সাহসী শিক্ষক আসলে পাওয়াটা কঠিন, এরকম নীতিবান শিক্ষক পাওয়াটাও আসলে কঠিন আর কি, যারা কিনা একদম স্টুডেন্ট ওরিয়েন্টেড কাজগুলো করে। সো 69-এর গণ অভ্যুত্থানে প্রথম শহীদ ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং রসায়ন বিভাগের শিক্ষক হচ্ছে ডক্টর শামসুজ্জোহা। এরপর আমরা যদি দেখি সুবর্ণ জয়ন্তী টাওয়ার, সো এই সুবর্ণ জয়ন্তী টাওয়ারটা আপনার হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে এই টাওয়ারটা নির্মাণ করা হয়েছে। সুবর্ণ জয়ন্তী টাওয়ার বা গোল্ডেন জুবিলি টাওয়ার, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে আসলে নির্মাণ করা হয়েছে। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত, এন্ড বাকি যে ইতিহাসগুলো রয়েছে। বদ্ধভূমি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বদ্ধভূমি রয়েছে। বদ্ধভূমি কোথায় অবস্থিত, বা বদ্ধভূমি স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত, এই প্রশ্ন আমাদেরকে এই জায়গা থেকে করতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত হচ্ছে বদ্ধভূমি যে স্মৃতিসৌধটা আছে, এই স্মৃতিসৌধটা। ওকে, এরপর আমরা যদি দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় হচ্ছে 1953 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? 1953 সালে স্থাপিত হয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেটা কিনা হচ্ছে শাটল ট্রেনের বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, অজগর বা সাপের কথা মনে পড়লে আমাদের সবার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথাই মাথায় আসে। অনেক সুন্দর একটা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে শুরু করে পুরো স্ট্রাকচার বা অবকাঠামো গুলো অনেক সুন্দর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনার হচ্ছে যে 1966 সালের 18 নভেম্বর চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় স্থাপিত হয়। প্রথম উপাচার্য ছিলেন ডক্টর AR মল্লিক। আচ্ছা, আমি আবারও সংক্ষেপ করে আপনাদেরকে যদি একটু বলে দেই, আবার বিশ্ববিদ্যালয়গুলো থেকে কি পড়বো, মানে এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাব ওই বিশ্ববিদ্যালয়ের জন্য ওই বিশ্ববিদ্যালয় থেকে পড়ব। প্রথমে যেটা পড়বো, কবে স্থাপিত হয়েছে, কে উদ্বোধন করেন বা কিসের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়টা স্থাপিত হয়, কবে কার্যক্রম শুরু হয়। এরপর ওই বিশ্ববিদ্যালয়ের এক্সেপশনাল কিছু ইনফরমেশন থাকতে পারে, কিছু বিভাগ থাকতে পারে যেটা কিনা ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম চালু হয়েছে, কিছু খ্যাতনামা শিক্ষক থাকতে পারে ওই শিক্ষকদের সম্পর্কে। তারপর হচ্ছে যে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকে বিশ্ববিদ্যালয় রিলেটেড, সেগুলো। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে ওই বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্থাপত্য এবং ভাস্কর্যগুলো, যেমন অমর একুশে, তারপর সাবাস বাংলাদেশ, অপরাজেয় বাংলা, যেটা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, যেটা স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ। এই তথ্যগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে এই যে বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্থাপত্য ভাস্কর্যগুলো, এগুলা খুবই ভালোভাবে পড়তে হবে। তো এখান থেকে হিস্ট্রিটা আমরা হচ্ছে দেখে নিব আর কি। আর প্রথম সমাবর্তন আর সর্বশেষ সমাবর্তন এবং কতটি সমাবর্তন হয়েছে এইটা। এবার যদি আমরা দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য এবং ভাস্কর্য আমরা একটু দেখে নিই। প্রথমেই যদি দেখি বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ, যেটা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত পাশে অবস্থিত। এই যে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ যেটা আছে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত পাশে অবস্থিত। এরপর যদি আমরা দেখি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে এটা স্থাপন করা হয় বলে স্তম্ভটির অবস্থান বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে পরিচিত। আমরা তো জানি 14ই ডিসেম্বর হচ্ছে আমাদের বুদ্ধিজীবী দিবস, যেখানে কিনা বাংলার সূর্য সন্তানদেরকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছিল, একটা নীল নকশা ছিল আর কি। ওকে, এরপর যদি দেখি কেন্দ্রীয় শহীদ মিনার 60-এর দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 3টি স্তম্ভের আদলে একটি শহীদ মিনার নির্মাণ করা হয় আর কি।
শহীদ মিনার নির্মাণ করা হয় কত সালে এটা একটু দেখে নিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আর এটি নকশা প্রণয়ন করেছিলেন চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ও ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের ডিজাইনার কে ছিলেন এটা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ আর কি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্থাপত্য এবং ভাস্কর্যগুলো আমরা একটু পড়ে নিব এই জায়গা থেকে। এখন একটু দেখে নেই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কি টাইপের প্রশ্নগুলো এসেছে। আমরা যদি দেখি এই জায়গা থেকে আর কি আমাদের বিগত বছরগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কি টাইপের হচ্ছে প্রশ্ন এসেছে আর কি। ওকে, কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয়, আচ্ছা জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপর ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, এটা আপনি ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষা না দিলেও আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে ঢাকা মেডিকেল কলেজ আসলে কবে প্রতিষ্ঠিত হয় এটা একটু আপনার জন্য গুরুত্বপূর্ণ। 1946 সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। নট লাইক দ্যাট আপনি মেডিকেলে পরীক্ষা দিলে আপনার লাগবে, মেডিকেলে পরীক্ষা না দিলেও এটা পড়তে হবে। সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে শুরু করে বাকি যে জিনিসগুলো আছে এটা হচ্ছে যে একটু দেখে নিব আর কি। বিশ্ববিদ্যালয় তো দেখলাম, এবার চলেন আমরা একটু শিক্ষা ব্যবস্থাটা একটু দেখি। বিশ্ববিদ্যালয় তো হচ্ছে দেখা হলো আর কি। শিক্ষা ব্যবস্থা বলতে আমরা হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটা শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের সুপারিশ ক্রমে দেশের শিক্ষা কার্যক্রমগুলো সাধারণত পরিচালিত হতো। যে শিক্ষা কমিশনগুলো গঠন করা হয়েছিল সেই কমিশনের সুপারিশ ক্রমে আর কি। আমি আগের বার 500 দিয়ে নিছিলাম। খন্দকার জিকের দাম তো কোনোবারই হচ্ছে 500 টাকা না, আপনি 500 টাকা দিয়ে আহ আচ্ছা, ইংলিশ বাংলা একসাথে, আচ্ছা ঠিক আছে, ইংলিশ বাংলা নিলে তাহলে আলাদা হিসাব, বাট এটা 400 টাকা। আপনি শুধুমাত্র ইংলিশ ভার্সনটা যদি নেন তাহলে হচ্ছে 400 টাকাতেই আপনি হচ্ছে পেয়ে যাবেন আর কি। যদি আপনি হচ্ছে কম্বাইন ভাবে নেন আর কি তাহলে হচ্ছে পেয়ে যাবেন। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি আপনার হচ্ছে যে শিক্ষা কমিশন গুলো একটু দেখব। প্রথমেই যেটা যেটা হচ্ছে যে জাতীয় শিক্ষা কমিশন 1972 ব্রিটিশ শিক্ষাবিদ ডক্টর কুদরতি খোদাকে চেয়ারম্যান করে 1972 সালে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয়। এখান থেকে আমাদেরকে বলতে পারে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1972 সালে। কাকে চেয়ারম্যান করে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়? কুদরতি খোদাকে চেয়ারম্যান করে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনটা গঠিত হয়। কাকে চেয়ারম্যান করে? ডক্টর কুদরতি খোদাকে চেয়ারম্যান করে বাংলাদেশের প্রথম যে শিক্ষা কমিশনটা সেই শিক্ষা কমিশনটা হচ্ছে যে গঠিত হয়। সো 1974 সালে আপনার হচ্ছে যে এই শিক্ষা কমিশনটা হচ্ছে বাংলাদেশ শিক্ষা কমিশন। এই শিক্ষা কমিশনটা বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট নামে একটা রিপোর্ট হচ্ছে পেশ করে এন্ড তারা কিছু সুপারিশ করে। সুপারিশগুলো হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রাথমিক স্তরে সর্বজনীন এবং অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা প্রবর্তন করতে হবে এবং শিক্ষা কার্যক্রমকে একমুখী করতে হবে। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবো যে প্রাথমিক স্তরে সর্বজনীন অবৈতনিক শিক্ষা কার্যক্রমটা প্রথম সুপারিশ করে কে? কুদরতি খোদা শিক্ষা কমিশন প্রথমবারের মতো এটা সুপারিশ করেন। এরপর আপনার হচ্ছে শামসুল হক শিক্ষা কমিশন গঠিত হয়। তার সুপারিশটা কি ছিল এই সুপারিশগুলো জাস্ট একটু হচ্ছে আমরা দেখব। শামসুল হক শিক্ষা কমিশনের যে হচ্ছে সুপারিশটা ছিল। এরপর কবির চৌধুরী শিক্ষা কমিশন, এটা হচ্ছে যে এতগুলার সাল মনে রাখা লাগবে না, প্রথম শিক্ষা কমিশন যেটা সেটার সালটা একটু মনে রাখেন। এরপর সর্বশেষ যে শিক্ষা কমিশন এটা দেখলেই হচ্ছে আর কি। এই টার্ম কয়েকটা একটু মনে রাখবো আর কি আমরা। এমেরিটাস অধ্যাপক, এই এমেরিটাস অধ্যাপক বলতে কি বুঝি আমরা? শিক্ষা কার্যক্রমে একজন শিক্ষক কিছু গুরুত্বপূর্ণ অবদান রাখলো কিন্তু তার চাকরির মেয়াদটা শেষ হয়ে গেল। ধরেন আপনি একজন শিক্ষক হলেন, আপনি শিক্ষা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখলেন কিন্তু আপনার চাকরির মেয়াদ শেষ। এরপর আপনাকে সম্মান সূচক শিক্ষকতা করার যে সুযোগটা দেওয়া হবে এটাকে বলা হয় হচ্ছে এমেরিটাস অধ্যাপক। তিনি একজন পূর্ণ অধ্যাপকের সমান বেতন ভাতা ভোগ করবেন আর কি। কিন্তু শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে ৭৬ বছর পর্যন্ত জব করতে পারে। এমেরিটাস অধ্যাপক যে পদটা আছে, চাকরির মেয়াদ শেষ হওয়ার পরে একজন অধ্যাপক হিসেবে নিয়োগ করা হয়। সব বিশ্ববিদ্যালয়ে এটা হচ্ছে আমৃত্যু, মানে মৃত্যু পর্যন্ত তিনি কাজ করতে পারে। কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমেরিটাস অধ্যাপক হিসেবে আপনার হচ্ছে যে ৭৬ বছর পর্যন্ত তিনি আসলে হচ্ছে ক্যাপেবল। এরপর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ থাকে না। জাতীয় অধ্যাপক,
এখন জাতীয় অধ্যাপক এটা কাকে দেওয়া হয়? ধরেন আপনার বিজ্ঞান ক্ষেত্রে বা গবেষণা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ যদি হচ্ছে কন্ট্রিবিউশন থাকে, সেক্ষেত্রে আপনাকে জাতীয় অধ্যাপক উপাধি বা পদবিটা দেওয়া হবে। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সর্বপ্রথম জাতীয় অধ্যাপকের মর্যাদা দেওয়া হয় কাকে? 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ করা হয়। তাহলে বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক হিসেবে কাকে নিয়োগ করা হয়? 1975 সালে জয়নুল আবেদিনকে বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ করা হয়। সর্বশেষ জাতীয় অধ্যাপক হিসেবে কাকে নিয়োগ করা হয় এটা দেখতে হবে না, বাট এই যে প্রথম জাতীয় অধ্যাপক হিসেবে কাকে নিয়োগ করা হয় এটা একটু গুরুত্বপূর্ণ আপনাদের এই জায়গা থেকে। এরপর শিক্ষার স্তরগুলো আসলে আমরা জানি, এটা আমরা সবাই জানি যে আসলে প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ শিক্ষার যে টাইম ফ্রেমটা আছে এটা আপনাদের কারোরই ভুল হবে না। বাট এই জায়গা থেকে আমাদের যেই টার্মটা ভুল হইতে পারে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিএইচডি, আপনাকে এই জায়গা থেকে একটা প্রশ্ন করতে পারে যেটা আপনাদের ভুল হতে পারে, সেটা হচ্ছে পিএইচডি এর পূর্ণরূপটা কি? স্নাতক, স্নাতকোত্তর, মানে পিএইচডি এর ফুল ফর্মটা কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিএইচডি? পিএইচডি এর পূর্ণরূপটা কি? পিএইচডি এর পূর্ণরূপ হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। আপনার মনে হবে প্রফেসর অফ ফিলোসফি এই টাইপের কিছু একটা হইতে পারে, বাট ডক্টর অফ ফিলোসফি এটা হচ্ছে পিএইচডি এর পূর্ণরূপ বা পিএইচডি এর ফুল ফর্ম। তাহলে পিএইচডি এর ফুল ফর্মটা কি? আপনার পিএইচডি এর ফুল ফর্মটা হচ্ছে আপনার ডক্টর অফ ফিলোসফি, নট প্রফেসর অফ ফিলোসফি। এটা একটু ভালোভাবে পড়বেন। এবার চলেন আমরা একটু দেখি বাংলাদেশের হচ্ছে কারিগরি ও মাদ্রাসা বিভাগ। তো এগুলো আসলে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য এতটা গুরুত্বপূর্ণ না। এই জিনিসগুলো আমরা জাস্ট বিগত কয়েকটা যে এমসিকিউ এসেছে এই এমসিকিউ গুলা দেখলে হয়ে যাচ্ছে আর কি। আমাদের এই জায়গা থেকে মানে এগুলা মানে ভর্তি পরীক্ষার জন্য এতটা গুরুত্বপূর্ণ না। এখান থেকে আমরা যদি অন্যান্য নিয়োগ পরীক্ষা দেই তখন আসলে এই জায়গা থেকে প্রশ্ন করতে পারে, বাট ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে আসলে এই টপিক গুলো থেকে প্রশ্ন করবে না। আপনি জাস্ট প্রিভিয়াস কয়েকটা এমসিকিউ সলভ করবেন, বাকিগুলো স্কিপ করতে পারেন আর কি। এই জায়গা থেকে যেমন এনসিটিবির ফুল ফর্ম কি, এই টাইপের কয়েকটা বিগত এমসিকিউ সলভ করলে হয়ে যাচ্ছে এই জায়গা থেকে আর কি। এরপর যদি হচ্ছে আমরা যাই, এরপর যদি আমরা দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেডিকেল রিলেটেড কিছু প্রশ্ন এসেছে। এই প্রশ্নগুলো জাস্ট আমরা এই জায়গা থেকে দেখবো, দেখলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাডিশনাল আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য খন্দকার জিকে আপনাকে অনেক বেস্ট সাপোর্ট দিবে, যেটা বেস বই হিসেবে আপনি কনসিডার করবেন আর কি। এরপরেও আপনার একদম ডেডিকেটেডলি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য পড়তে চান, খন্দকার জিকে বইটি যদি পড়ে শেষ করতে পারেন, এটা শেষ না করে এটা কেনার দরকার নাই। আপনি যদি প্রপারলি এই বইটা পড়া শেষ করেন, তারপর জাহাঙ্গীরনগর জিকে নামে যে বইটা আছে এই বইটা হচ্ছে দেখতে পারেন, মানে একদম প্রপারলি শেষ করতে পারলে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি, আচ্ছা এখান থেকে আপনার হচ্ছে যে আগের যে তথ্যগুলো আছে এখান থেকে গুরুত্বপূর্ণ আর কয়েকটা তথ্য বা কয়েকটা এমসিকিউ আমরা একটু সলভ করি আর কি। ওকে, তো প্রথমে যদি হচ্ছে আমরা দেখি কি টাইপের প্রশ্ন এসেছে এই জায়গা থেকে, এই কয়েকটা কোশ্চেন আমরা একটু সলভ করি বিশ্ববিদ্যালয় রিলেটেড। আচ্ছা, এখান থেকে একটা জিনিস স্কিপ করা হয়ে গিয়েছে, ইউজিসি। ইউজিসির ফুল ফর্ম কি? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যেটা আসলে বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ের দায়িত্ব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে ইউজিসি। আচ্ছা, এরপর যদি আমরা দেখি বাংলাদেশ সিভিল সার্ভিস, বিসিএস, এটা আপনাদের আসবে না। এবার প্রাথমিক স্তরে ছেলে মেয়েদের উভয়ের জন্য অবৈতনিক শিক্ষা চালু আছে কত সাল থেকে কত সাল পর্যন্ত, বা কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত? এটা হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থাটা চালু আছে। এনসিটিবির ফুল ফর্ম কি? খুবই খুবই গুরুত্বপূর্ণ। What is the full form is NCTP, or NCTP stand for so National Curriculum and Textbook Board। NCTP যেটা কিনা আমাদের পাঠ্য বই প্রণয়নের দায়িত্বে থাকে আর কি। NCTP মূল দায়িত্বটা কি? আমাদের পাঠ্য কবে জেউতে পড়তে পারে না, বুঝি নাই, কেউ জেউতে পারবে না দিতে। আচ্ছা, জেউতে, আচ্ছা আপনাদের কি হয়েছে, আপনার হঠাৎ করে আবেদন যোগ্যতা বাড়াই দিছে আর কি। সো আপনার আবেদন যোগ্যতা বাড়ানোর মানে জেইউতে আবেদন যোগ্যতা একটু বেশি থাকে জাহাঙ্গীরনগরে। এবছর যেহেতু মানে রেজাল্ট সামগ্রিকভাবে খারাপ হয়েছে, তো আমরা এক্সপেক্ট করতে পারি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও
শিথিল করা হবে ভর্তি যোগ্যতা কিছুটা, তাই এখনই আপসেট হওয়ার কিছু নাই। আপনি প্রস্তুতি নিতে থাকেন। ধরেন ইনকেস কোনো কারণে অ্যাক্সিডেন্টলি আপনার রেজাল্ট অনেক খারাপ হয়ে গিয়েছে, গুচ্ছে কিন্তু আবেদন যোগ্যতা খুবই কম, ইন্ডিভিজুয়ালি 3 পাইলেই কিন্তু হয়, 3 পাইলেই কিন্তু হয়, গুচ্ছে পরীক্ষা দিতে পারেন। সো গুচ্ছে কিন্তু আপনি আসলে অনেক কম থেকে এক্সাম দিতে পারেন আর কি। সো গুচ্ছের জন্য হচ্ছে প্রিপারেশন নিতে পারেন আর কি। এবার যদি আমরা দেখি প্রাথমিক স্তরে ছেলে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু আছে আপনার 8ম শ্রেণী পর্যন্ত, এনসিডিবি দেখলাম। ক্যাডেট কলেজ আপনাদের লাগবে না। বাংলাদেশের শিক্ষানীতি গৃহীত হয়েছিল কত সালে? সর্বশেষ আর কি, যেটা 2010 সালে বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি সর্বশেষ গৃহীত হয় কত সালে? 2010 সালে গৃহীত হয়। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হচ্ছে 8ম শ্রেণী পর্যন্ত। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী আপনার প্রাথমিক শিক্ষার মেয়াদ কোন শ্রেণী পর্যন্ত? 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার যে মেয়াদটা, এই মেয়াদটা। ওকে, এরপর আমরা যদি হচ্ছে দেখি ন্যাশনাল, আচ্ছা এটা লাগবে না। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের রিপোর্টের নাম কি? বললাম না প্রথম শিক্ষা কমিশনের রিপোর্টের নামটা কি, এটা আপনাদের পড়তে হবে এই জায়গা থেকে। এটা একটু যদি আমরা দেখি, কুদরতি খোদা শিক্ষা কমিশন রিপোর্ট, প্রথম যে শিক্ষা কমিশন রিপোর্ট, ওই যে একটু আগেই তো পড়লাম আমরা, ডক্টর কুদরতি খোদাকে প্রধান করে প্রথম যে শিক্ষা কমিশনটা আছে, এই কমিশনটা গঠন করা হয়। সরকার কোথায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? শাহজাদপুর সিরাজগঞ্জ। এটা আসলে অনেক আগে এসেছিল, স্থাপিত হয়ে গিয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অবস্থিত শাহজাদপুর সিরাজগঞ্জে, এটা গুচ্ছে আসলে আসতে পারে। বাংলাদেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর পুরো নাম কি? ব্যানবেইস। শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান ব্যুরোর পুরো নাম কি? ব্যানবেইস হচ্ছে বাংলাদেশের শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান। আচ্ছা, এরপর আমরা যদি হচ্ছে দেখি বাংলাদেশে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক? আচ্ছা, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, এটা তো আমরা দেখলাম। অবৈতনিক প্রাথমিক শিক্ষাটা বাধ্যতামূলক। একটা সময় দেখা যাইতো প্রাথমিক শিক্ষার জন্য প্রণোদনা দেওয়া হইতো, খাবার দেওয়া হইতো আর কি শিশুদের। সো প্রাথমিক শিক্ষাটা মূলত হচ্ছে বাধ্যতামূলক। ইউজিসির পূর্ণরূপ কি? ইউজিসির পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। ইউজিসির পূর্ণরূপ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন হচ্ছে ইউজিসির পূর্ণরূপ। সো এটা তো হচ্ছে আমরা দেখলাম। এরপর যদি হচ্ছে আমরা দেখি বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? 1972 সালে। কুদরতি খোদা শিক্ষা কমিশন প্রথমটা বলেছি, আর সর্বশেষ যে 2010 সালে হয়েছে ওইটা বলেছি। এই দুইটা পড়লেই হবে। আমাদের যে প্রথম শিক্ষা কমিশনটা আছে এন্ড সর্বশেষ যে শিক্ষা কমিশনটা আছে, এটা পড়লে আমাদের হবে। ওকে, এরপর আমরা যদি দেখি ডক্টর অফ ফিলোসফির সংক্ষিপ্ত রূপ কি? পিএইচডি। এটাকে আপনাকে উল্টায় দিতে পারে। দেখেন খুবই কনফিউজ। ডিপিএইচ আপনার কাছে মনে হইতে পারে এটা ডিপিএইচ, ডক্টর অফ ফিলোসফির ফুল ফর্ম, বাট এটা ফুল ফর্ম কিন্তু পিএইচডি, ডক্টর অফ ফিলোসফির ফুল ফর্মটা। এবার আমরা যদি দেখি বাংলাদেশে এ পর্যন্ত কয়টা শিক্ষা কমিশন প্রতিবেদন পেশ করে? 6টা শিক্ষা কমিশন এখন পর্যন্ত প্রতিবেদন পেশ করেছে। কয়টা শিক্ষা কমিশন প্রতিবেদন পেশ করেছে বাংলাদেশে এখন পর্যন্ত? আপনার হচ্ছে 6টা শিক্ষা কমিশন প্রতিবেদন পেশ করেছে। কয়টা শিক্ষা কমিশন? এখন পর্যন্ত বাংলাদেশে 6টা শিক্ষা কমিশন প্রতিবেদন পেশ করেছে। সো তথ্য আসলে আমাদের সব জানার দরকার নাই, আমরা সব জানতেও পারবো না, এত তথ্য কি মনে রাখা সম্ভব? এর জন্য আমি আপনাদেরকে বলি আগে বিগত প্রশ্নের দিকে নজর দেন, এই প্রশ্ন রিড করে করে আপনি প্র্যাকটিস করেন আর কি। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম একটু আগেও যেটা সলভ করলাম আর কি, কুদরতি খোদা শিক্ষা কমিশন হচ্ছে প্রথম শিক্ষা কমিশনটার নাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য কতজন মহিলা শিক্ষক? এটা আসলে এখন ওইভাবে নাই, বিধিটা চলে গিয়েছে মহিলা শিক্ষকের। শিক্ষা মানুষের কেমন অধিকার? আমাদের হচ্ছে যে জন্মগত অধিকার আর কি, জন্মগত মৌলিক অধিকার। শিক্ষা হচ্ছে আমাদের জন্মগত যে মৌলিক অধিকারটা আছে এটা। আইএসবিএন কোন বিষয়ের সাথে সম্পর্কিত? আইএসবিএন হচ্ছে যে বই এবং প্রকাশনার সাথে সম্পর্কিত। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আইএসবিএন কোন, দেখেন গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, এর আগে গুচ্ছে, আচ্ছা ওই বছরই গুচ্ছেও এসেছে, এছাড়া আরো অনেক জায়গায় এই প্রশ্নটা এসেছে। তো আইএসবিএন মূলত হচ্ছে কিসের সাথে সম্পর্কিত? বই এবং প্রকাশনার সাথে সম্পর্কিত হচ্ছে আইএসবিএন। তো এই প্রশ্নগুলো দেখার পর আমাদের কাছে কি মনে হলো? প্রশ্নগুলো কিন্তু কঠিন না, প্রশ্নগুলো কিন্তু সহজ। মানে আমরা এখানে যে প্রশ্নগুলো হচ্ছে দেখলাম,
আহামরি কিন্তু কঠিন না। এর আগে যদি আমরা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্নগুলো দেখি, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোও কিন্তু কঠিন না, মানে আমাদের জাস্ট খালি প্র্যাকটিস করতে হবে। যেমন আমরা বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে ডক্টর A.R. মল্লিক, যেটা আপনাকে বললাম ভার্সিটির প্রথম উপাচার্য, বর্তমান উপাচার্য, তারপর আয়তন, কবে প্রতিষ্ঠিত হয়, ওই ভার্সিটির গুরুত্বপূর্ণ ভাস্কর্যগুলো, এগুলো গুরুত্বপূর্ণ। কোন বিখ্যাত বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? ওই যে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিত্বগুলো আছে ওখান থেকে এসেছে। জামাল নজরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন হচ্ছে যে অধ্যাপক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস কবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস হচ্ছে 18 নভেম্বর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস 18 নভেম্বর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কি টাইপের প্রশ্ন এসেছে যদি একটু দেখি। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা শোনায় ন্যাশনালের এক্সামে দেখেন এসেছে, এই বছরই এসেছে আর কি, 1992 সালে। কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1946 সালে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কয়টি সরকারি কলেজ নিয়ে প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছিল? 7টা সরকারি কলেজ নিয়ে প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছিল। কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন? ডক্টর উসমান গনি কৃষি বিশ্ববিদ্যালয়ের আপনার হচ্ছে সর্বপ্রথম উপাচার্য ছিলেন। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট প্রতিষ্ঠিত হয় কবে? 1962 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট প্রতিষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত হচ্ছে গাজীপুরে, যেটা হচ্ছে ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনার এগুলো আসলে আমাদের জন্য লাগবে না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য। চট্টগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে, এই টাইপের প্রশ্নগুলো। আগের গুলা থেকেও কিন্তু আমরা এত কঠিন প্রশ্ন পাই নাই, মানে আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রিলেটেড যে কোশ্চেন গুলো আমরা এখানে দেখেছি। যেমন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো তো দেখলাম আর কি, কয়টা অনুষদ থেকে শুরু করে বাকি যে তথ্যগুলো আছে। সো আজকের লেকচারটা আসলে খুবই সহজ এন্ড স্পেসিফিক ভাবে পড়তে হবে। আপনি ঢাকা ভার্সিটি পরীক্ষা না দিলে ঢাকা ভার্সিটি রিলেটেড কোনো তথ্যই আপনার লাগবে না। শুধুমাত্র কবি কাজী নজরুল ইসলামকে কবে উপাধি দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাস্কর্যগুলো আছে, এই কয়েকটা ভাস্কর্য, রাজু ভাস্কর্য, তারপর হচ্ছে যে আপনার অপরাজ্য বাংলা, এই সমস্ত গুরুত্বপূর্ণ ভাস্কর্য। তারপর বটতলা কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে মানে প্রথম যে জাতীয় পতাকাটা আছে উত্তোলিত হয় 2 মার্চ 1971 সালে। তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব পতাকা উত্তোলন করেন। এই ধরনের যে বেসিক তথ্যগুলো আছে, এই তথ্যগুলো লাগবে। সো আপনাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে প্রথম ক্লাস খুব সম্ভবত এটা। এখন আপনাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে রেজাল্ট যা হওয়ার হয়ে গিয়েছে, মানে রেজাল্ট যেটা হয়েছে এটা হয়েছে। আপনি হাজার চিন্তা ভাবনা করলে এটা চেঞ্জ করতে পারবেন না। আপনি সারাদিন যদি চিন্তা করেন এটা কেন হইলো, আমি 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 যখন ছিলাম স্টুডেন্ট তখন এই সাইকোলজিটাই কাজ করতো, এটা কেন হইলো, এটা আরেকটু করলেই তো আমি এমন রেজাল্ট হয়ে যাইতো। এগুলো আসলে সারাদিন চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, এটা চিন্তা ভাবনা করার কোনো দরকারই নাই। আপনার রেজাল্ট যেটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে। এখন আপনার বুদ্ধিমানের কাজ হতে আপনি সামনে কি করবেন। প্রতি বছর অনেক স্টুডেন্ট যারা খারাপ রেজাল্ট করে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে চান্স পায়, প্রতি বছরই ঘটে এই জিনিসটা। এটা এই কারণেই ঘটে, তাদের ডেডিকেশন এন্ড নিজেকে কন্ট্রোল করার ক্যাপাবিলিটি থাকার কারণে। আপনি যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যান রেজাল্ট খারাপ হওয়ার কারণে, আপনি যদি সবকিছু ছেড়ে দেন, দিন শেষে কিন্তু আপনাকে সবাই ব্যর্থ হিসেবে ট্রিট করবে। এইচএসসি রেজাল্টে একবার ব্যর্থ হয়েছেন, সামনে আবার ব্যর্থ হবেন, আপনাকে কিন্তু কেউ মানে সফল হিসেবে ট্রিট করবে না। কিন্তু আপনি যদি আপকামিং যে সময়টা আছে এই সময়টাকে প্রপারলি কাজে লাগান, রেজাল্ট যা হয়েছে হয়েছে। সিম্পল একটা বিষয়, ধরেন আপনি কোনো কারণে 3.50 পাইছেন, রেজাল্ট অনেক খারাপ করছেন। তো 4.50 পাইলে কি হইতো আপনার হচ্ছে যে 4.50 পাইলে আপনার এই জায়গায় হচ্ছে এক্সট্রা হচ্ছে পাইতেন আর কি, মানে কয়েকটা নাম্বার পাইতেন। এখন এই 3.50 পাওয়ার কারণে আপনার যে ক্ষতিটা হয়েছে, আপনি এক্সট্রা ধরেন আর 2টা এমসিকিউ কারেক্ট করলেন এক্সট্রা, এই 2টা এমসিকিউ কারেক্ট করলেই তো হয়ে যাচ্ছে। 2টা বা 3টা এমসিকিউ কারেক্ট করেন আপনি, তাই তো হচ্ছে আপনার হয়ে যাচ্ছে। এখানে তো আর মানে আপনার এত প্যারা খাওয়া লাগতেছে না। আপনি ধরেন বাংলাতে একটা, ইংরেজিতে একটা, জিকেতে একটা, টোটাল 3টা এমসিকিউ এক্সট্রা যদি কারেক্ট করতে পারেন, আপনার রেজাল্ট কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। শেষ, আপনার রেজাল্টের প্রতিবন্ধকতা আপনি কাটিয়ে উঠছেন। প্রতি বছর এই কাজটা হয়। মানে আমার গত বছর ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে হিমেল নামের আমার একটা স্টুডেন্ট, ও হচ্ছে যে 3.83 নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে খুব সম্ভবত 1041তম হয়েছে, পজিশনটা 1050-এর আশেপাশে ছিল আর কি। সো এটা কিন্তু আসলে জাস্ট তার মানসিকতার কারণে, তার হার না মানার যে অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউডের কারণেই হয়েছে। রেজাল্ট নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আপনি রেজাল্ট নিয়ে টেনশন না করে আপনার কাজ হচ্ছে পড়াশোনা করা। আপনি যদি রেজাল্ট নিয়ে টেনশন করেন তাহলে দিন শেষে কিন্তু
এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার কাজ হবে হচ্ছে এখন আপকামিং যে সময়টা আছে এই সময়টা নিয়ে হচ্ছে যে কাজ করা। সিইউ জিএসটির জিপিওর উপর মার্ক আছে নাকি, এগুলা সার্কুলার দিলে 100% ক্লিয়ার হবেন জিপির উপর মার্কস আছে, বাট এটা কোনো ফ্যাক্ট না। আপনি জাস্ট শেষ পর্যন্ত পড়েন, আপনি শেষ পর্যন্ত যদি লেগে থাকতে পারেন তাহলে আপনার জন্য জিনিসটা অনেক সহজ হবে। বাট আপনি যদি শেষ পর্যন্ত লেগে না থাকেন তাহলে আপনার জন্য জিনিসটা অনেক কঠিন হবে। তাই রেজাল্ট জাস্ট এইচএসসি রেজাল্ট, আমি যে কথাটা বলি এই রেজাল্টের মেয়াদ বা ডিউরেশন সর্বোচ্চ 2 মাস। আপনি রেজাল্ট ভালো করলেও 2 মাস, খারাপ করলেও 2 মাস বা 3 মাস। অ্যাডমিশনে যখন আপনি ভালো করবেন, আপনি হাজার খারাপ রেজাল্ট করলেও সবাই এটা ভুলে যাবে। আপনি যদি অ্যাডমিশনে খারাপ করেন, এইচএসসি তে ভালো করেন, সবাই আপনাকে বলবে এইচএসসি তে না ঠিকই এ প্লাস পাইলো, এখন আর আবার খারাপ করছে কেন। তো রেজাল্ট খুবই খুবই লিমিটেড টাইমের জন্য, এটা নিয়ে একদমই টেনশন করেন না। আপনার কাজ হচ্ছে যে এখন পড়াশোনা করে যাওয়া। সো এই সময়টা একটু প্রপারলি কাজে লাগান, এখন ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর সাধারণ জ্ঞান প্রস্তুতি গোছানোর জন্য এই বইটা সংগ্রহ করেন, and এখান থেকে যে এমসিকিউ গুলো আছে এগুলো পড়েন আর কি। সো এই পর্যন্ত আজকের লেকচারটা খুবই সহজ ছিল। সবাই এক্সপেক্ট করব বইয়ের সাথে সাথে শেষ করে ফেলবেন। যেগুলো ফোকাস দিতে বলেছি আবারও বলে দিচ্ছি আরেকবারের জন্য। কোন বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠার সাথে জড়িত কমিশন, বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, বর্তমান উপাচার্য, কতগুলো সমাবর্তন হয়েছে, প্রথম সমাবর্তন, ওই বিশ্ববিদ্যালয়ের কিছু কৃতি শিক্ষার্থী রয়েছে, কিছু সম্মানিত শিক্ষক রয়েছে, এবং কিছু স্থাপত্য এবং ভাস্কর্য রয়েছে। এগুলো পড়লেই হয়ে যাবে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে আবার কিছু এক্সেপশনাল ডিপার্টমেন্ট আছে বা প্রথমবারের মতো শুরু করেছিল, এই কয়েকটা দেখলে আপনার হচ্ছে হয়ে যাবে আর কি। কোন টাইম পড়বো ভাইয়া, আচ্ছা বুঝি নাই, কত টাইম পড়বো ভাইয়া এই সময়টা। এখন কত সময় পড়বেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি আসলে পড়ার টেবিলে কত সময় বসতে পারেন। এটা আমি বলে দিলে তো হবে না। আপনি ম্যাক্সিমাম টাইম পড়ার টেবিলে বসার চেষ্টা করেন। সো থাকেন আপনাদের সাথে রেগুলার আমাদের পেজ ভিত্তিক ক্লাসে, আমি নিব, জোবাইর নিব, এভাবে আপনাদের সাথে দেখা হবে। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।